নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম আজকে আমি সারাদিন ব্যস্ত থাকবো, তার কারণে আমি আজকে কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আসলে ব্যাপারটা কি ছিল, আজকে আমার দুটো টিভিতে টক শো ছিল, একটা হচ্ছে আজ তাক আর একটা হচ্ছে জি। তা দুটো রেকর্ডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ায় আমি বিকেলবেলার দিকে বাড়ি ফিরে এসেছি। এসে যখন উপস্থিত যখন হলাম তখন ভাবলাম যে একটা ভিডিও আমি এখানে বানাই। আজকে যেটা আমাদের যে টক শো যে দুটো হলো, দুটোই কিন্তু নেপালকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে। যে বাংলাদেশের রেপ্লিকা কি নেপালে হলো, দুটো একই রকমের ঘটনা। আপনি হিসেব করে দেখুন, আমি গতকালকে সকালবেলা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের মতো করে নেপালে এই জিনিসটা হলো। এই যে জেনজি বলে যে মানে চেঁচানো হচ্ছে, জেনজিটা কি? জেনজি কিছু না, আসলে একটা নাম দেওয়া হয়েছে। বা বাংলাদেশে যেমন মানে আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছিল, এখানে নেপালে যেটা হয়েছে, নেপালের ভেতরে ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে হাইজ্যাক করে নিল। এবার ঘটনাটা করছে কি? ঘটনাটা করছে হচ্ছে সম্পূর্ণ সিআইএ এবং সিআইএ এর মাথা যারা আমেরিকা। এখন আমেরিকার ব্যাপারটা কি? আমেরিকা চাইছে যে ভারতবর্ষ 140 কোটির দেশ, চীন 140 কোটির দেশ, এখানে রেজিম চেঞ্জ করা খুব মুশকিল। ফলে এমন একটা কিছু করো যাতে এই দেশটা মানে ভারতবর্ষ যাতে উন্নতিরা করতে পারে। এই যে ভারতবর্ষের উন্নতির ব্যাপারটা না, সবার একটু চোখ কটকটাচ্ছে। তারপর বাংলাদেশের ওপরে যদি একটা কোনো একটা অ্যাকশন নিতে চায়, সেক্ষেত্রে যেন 10 বার চিন্তা ভাবনা করে। কারণ অর্ধেক সৈন্য যদি ওখানে আটকে যায় এবং নিজের ঘর যদি বাঁচাতে লোক ব্যস্ত থাকে, তাহলে পরে অন্যের ঘরের আগুন নেভাবে কি করে? ফলে এই সমস্ত হিসেব টিসেব করে এখন বাংলাদেশের মতো নেপালেও একটা রেজিম চেঞ্জ হয়ে গেল। আপনি বলুন, এই যে যাদের হাতে আন্দোলনটা, যে ক্ষোভটা যাদের ছিল, যারা প্রথমে রাস্তায় নেমে ইট পাটকেল ছুঁড়েছে, তারা কিন্তু শেষের দিকে ছিল না। শেষের দিকে কিন্তু কিছু অন্য লোক এসে উপস্থিত হয় এবং তারা টার্গেট করে নিয়েছিল যে সুপ্রিম কোর্ট জ্বালাও, পার্লামেন্ট জ্বালিয়ে দাও। আপনারা বলুন, কোন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পদয়াল প্রচন্ড তার মানে তার মিসেসকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে দিল? এটা নেপালের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ। আমরা যারা আজকে আলোচনায় ছিলাম তারা কিন্তু সবাই একমত। নেপালের থেকেও কোনো সাংবাদিক ছিলেন দু একটা, তারাও এই একই মত যে এখানে একটা নিঃশব্দে রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই রেজিম চেঞ্জের পেছনে সিআইএ এর একটা বড় খেলা। এদিকে পাকিস্তান দিয়ে ভারতকে ব্যস্ত রাখো, ওদিকে বাংলাদেশকে দিয়ে ব্যস্ত রাখো, এদিকে মায়ানমারের দিয়ে ব্যস্ত রাখো, ইন্দোনেশিয়াকে দিয়ে ব্যস্ত রাখো, ভুটানের দিয়ে ব্যস্ত রাখো। সব দিক দিয়ে ভারতকে ঘিরে ধরো চারদিকে। ভুটান কোন রকমে ম্যানেজ হয়েছে, শ্রীলঙ্কা ম্যানেজ হয়ে গিয়েছে, বাকি ছিল হচ্ছে নেপাল। এই নেপালের যে আমাদের কেপি শর্মা ওলির পেছনে এত রাগ কেন? কেপি শর্মা, আপনাদের মনে আছে যখন এই যে 2020 সালে 20-21 এই সময়টাতে একেবারে চায়নার একজন রাষ্ট্রদূত, তিনি ওইখানে নেপালে উপস্থিত ছিলেন, তিনি নেপালে ছিলেন। এখন তার মানে হানি ট্র্যাপে, বলা যায় হানি ট্র্যাপ, মানে কেপি শর্মা ওলি হানি ট্র্যাপড হয়েছিলেন এবং মানে চায়না যা পেরেছে নেপালকে দিয়ে তাই করিয়ে নিয়েছে। আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন না, একজন নেপালের একজন সাংবাদিক আজকে টিভিতে আমায় বলছিলেন যে আপনি ভাবতে পারবেন না, নেপালের 5টা গ্রাম চায়না দখল করে নিয়েছে এবং ব্যারিকেড করে দিয়েছে। 5টা গ্রাম, মানে এক একটা গ্রাম মোটামুটি আপনার স্কোয়ার কিলোমিটার হিসেব যদি মানে উনি যেটা বলছেন যদি করেন,
তাহলে 15 থেকে 20 স্কোয়ার কিলোমিটার। তাহলে 5টা গ্রামের হিসেব করুন, এর মধ্যে কোনোটা আবার বড়ও আছে, কোনোটা আবার ছোটও আছে। তাহলে 5টা গ্রামের ভূমি কতটা হয়। কিন্তু আমাদের কেপি শর্মা ওলি সব জেনেও কিন্তু চুপচাপ বসেছিলেন। এই যে ভেতরে ভেতরে চায়নার কোলে গিয়ে কেপি শর্মা ওলি বসে পড়েছেন, এবং তিনি তো প্রচন্ড ভারত বিদ্বেষী ছিলেন। এই যে কোলে বসে পড়া, সেটা কিন্তু সিআইএ একেবারেই ভালো চোখে দেখেনি। তারা এক ঢিলে 2 পাখি মারলো। এক করলো কি, ভারতবর্ষের একটা সীমান্ত রাষ্ট্রকে একটুখানি উস্কে দাও, মানে মানে ভেতরে অশান্তি লাগিয়ে দাও, তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হয়ে যাবে। আর 2 হচ্ছে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে এবার আগে ঘর সামলাবে না আগে মানে করবে, মানে অন্য দেশের ওপরে নজর রাখবে। এখন আমি আজকে টিভিতে বললাম, ন্যাশনাল টেলিভিশনে বললেন যে আই সিনসিয়ারলি আর্জ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া seal all the 5 borders, बिल्कुल यार टाइट कर दो, एक मक्खी ना इधर आ पाए। पाकिस्तान, बांग्लादेश, म्यांमार, भूटान एंड नेपाल সব বন্ধ করে দাও। এখন দেশের মধ্যে আমাদের এখানে মুশকিলটা কি হয়েছে, আমাদের এখানে যুব সমাজকে ভুল বোঝানো খুব মুশকিল। আমাদের যুব সমাজকে ভুল বোঝাতে পারবে না। আর আমাদের দেশের লোক এত দেশপ্রেমী এবং তারা নরেন্দ্র মোদীকে এত ভালোবাসেন, ফলে এইখানে একটুখানি আপনার রেজিম চেঞ্জ করতে গিয়ে অসুবিধায় পড়েছে। তার মানে চেষ্টা করছে না তা নয়। এই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিজেপিকে কাত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে ফলটা হয়ে গেছে উল্টো। বিজেপির যা সাংসদ সংখ্যা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে, সেখানে মানে আমাদের যে বিরোধী যারা আছে তারা সেখানে পাত্তাই পায়নি। ফলে চেষ্টা যেটা করেছিল সেটা মাঠে মারা গেছে। ফলে আমাদের এখানে যে কেউ থেমে থাকবে তা কিন্তু নয়। অ্যান্ড আই অলসো আর্জ টু সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইমিডিয়েট অ্যাক্টিভেট অল দ্য সেন্ট্রাল এজেন্সি। তারা যেন তীক্ষ্ণ নজর রাখে দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে, সবকে একসাথ পাকড়ো। দেশের ভেতরে কিন্তু অশান্তি একটা পাকানোর চেষ্টা হচ্ছে, যেটা আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্পের তো এখন তো আর মানে এই নোবেল টোবেল আর সব শিখে উঠে গেছে। তা নোবেলই আমি যদি না পাই, তাহলে আমি ডিপ স্টেটের অংশ হয়ে সারা পৃথিবীকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। রাশিয়াকে ওদিকে ব্যস্ত করে রেখে দিয়েছে ইউক্রেনকে দিয়ে, ভারতকে ব্যস্ত করে রেখে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দিয়ে, তার সঙ্গে এখন জুটিয়ে দিলে হচ্ছে ভুটান এবং শ্রীলঙ্কাকে ঠান্ডা করার পরেও লাগিয়ে দিল নেপালে। তার মানে কি ওদিকে মায়ানমারে আবার চলছে। তাহলে এই সমস্ত দেশগুলোতে সমস্ত আমাদের একেবারে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ফেলতে হবে, যাতে মাছিও না গলতে পারে। এখন অনেকেই ভাবছেন যে এর পরে কি ভারত, দেখুন ভারতকে তো চেষ্টা করছে, ভারতকে রেজিম চেঞ্জের চেষ্টা সেই 2016 সাল থেকে করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই পারছে না। ভারতের দেশবাসী কিন্তু আমেরিকার চালে ভুলবে না, এবং তারা ওই রকম পয়সা করিয়ে নিয়ে, আমাদের দেশের নেতারা পয়সা করিয়ে নিয়ে এই সমস্ত কাজ করবে না। হ্যাঁ, কিছু নেতা আছে, অবশ্যই আছেন, নইলে পরে উপরাষ্ট্রপতি নির্বাচনে এরকম ভাবে খেলা হয় না। মানে ঘোড়া কেনা বেচা, যাকে বলে ঘোড়া কেনা বেচা হয়েছে। সে টাকাটা কে দিয়েছে? সেই টাকাটা কিন্তু দিয়েছে ডিপ স্টেট। ফলে আমরা যে একেবারে ধোয়া তুলসী পাতা, আমাদের নেতা যে একেবারে নেতারা একেবারে ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। কিন্তু আমরা সতর্ক আছি, প্রত্যেকটা ভারতবাসী সতর্ক আছে, এবং যে কোনো ধরনের এই ধরনের রেজিম চেঞ্জের যদি অপারেশন করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভারতের মানুষ তার বিরোধিতা করবে,
এবং ভুল পথে পা দেবে না। ভারতের চেষ্টা কিন্তু অব্যাহত আছে এবং ভারতে পারলে ভারতে করে দেখিয়ে দিতে পারে, কিন্তু ভারতবাসীর জন্য, তাদের দেশপ্রেমের জন্য করতে পারছে না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সিআইএ দক্ষিণ পূর্ব এশিয়াতে কতটা অ্যাক্টিভ। পুরো চাইছে দক্ষিণ পূর্ব এশিয়াটাকে একেবারে অশান্ত করে ছেড়ে দাও, যাতে মানে কেউ না শান্তিতে থাকতে পারে। না চীন শান্তিতে থাকবে, না রাশিয়া শান্তিতে থাকবে, না ইরান শান্তিতে থাকবে, না ভারত শান্তিতে থাকবে। কাউকে শান্তিতে থাকতে দেব না। আমি রেজিম চেঞ্জ অপারেশন যেমন চালিয়ে যাব, ইন্দোনেশিয়া যেমন করে দিয়েছি, নেপালে করে দিয়েছি, বাংলাদেশে করে দিয়েছি, এবারে এখানে আমি ভারতবর্ষে আমি একটা করার চেষ্টা করবো। নইলে পরে ভারতবর্ষকে চারদিক দিয়ে অশান্ত করে, মানে রিং অফ ফায়ার যাকে বলে, ভারতবর্ষের চারদিকে রিং অফ ফায়ার, যদি বাংলা মানে ইংরেজিতে বলতে যাই, প্লেন ইংরেজিতে, তাহলে এখন এই চেষ্টাটা চলছে। বাইরে সমস্ত অনেক নাটক ফাটক চলবে, ওর প্রশংসা করছে, ওর প্রশংসা করছে, কূটনৈতিক লেভেলে এগুলো হয়, কিন্তু আসল শত্রু হচ্ছে ভারতবর্ষের, আসল শত্রু হচ্ছে আমেরিকা এবং সিআইএ। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।